এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে যুক্তির বহির্ভূত বিচার। একটু অন্য টাইপের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আসে। এখন প্রশ্নবোধক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, একদম নতুন একটা ধরনের। দেখো, বিভিন্ন ধরনের আমি কিন্তু যুক্তির বহির্ভূত বিচার আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দেই, যাতে ছেলে মেয়েরা শিখতে পারে। তো দেখো, এখানে আমরা করব সেটা হচ্ছে প্রথমেই স্টেপ 1, যুক্তির তর্কবিদ্যা সম্মত রূপ। যুক্তিটির তর্কবিদ্যা সম্মত রূপ। আচ্ছা, প্রথমে সিদ্ধান্ত চিহ্ন দিয়ে দিলাম। এবার একবার পড়ে নেই আমরা। দেখো, তুমি তাকে ভদ্রলোক নয় বলছো কেন? ভদ্রলোকেদের মতোই তো তিনি সত্য কথা বলেন। দেখো, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, আবার এখানে নঙর্থক চিহ্ন আছে। যদি প্রশ্নবোধক এবং নঙর্থক চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় সদার্থক বচন হবে, এটা মাথায় রাখবে। আর কি, এখানে সিদ্ধান্ত ধরার কোনো অপশন নেই, তার মানে এইটাই সিদ্ধান্ত। তুমি যদি ভালো করে এটা পড়ে নিতে পারো যে তুমি তাকে ভদ্রলোক নয় বলছো কেন? ভদ্রলোকেদের মতোই তো তিনি সত্য কথা বলেন। এই যে তুমি তাকে ভদ্রলোক নয় বলছো কেন, এইটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত তোমাকে ধরতে হবে। যেখানে সিদ্ধান্ত ধরার কোনো রকম ক্লু নাই, তাহলে এই ধরনের একটা যুক্তির বহির্ভূত বিচার কিভাবে করবে সেইটা। তাহলে আমরা দেখে নাও, তুমি তাকে ভদ্রলোক নয় বলছো কেন? নয়ের সাথে কোনো নয় এবং কেন, মানে কেন আছে এবং তার সঙ্গে নয় আছে, মানে প্রশ্নবোধক বা নঙর্থক প্রশ্নবোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে। এইরকম ধরনের হলে সবসময় আমাদের কি হবে? সদার্থক হবে, সবসময় সদার্থক বচন হবে। তাহলে দেখবো আমরা কি হবে। তাহলে এটা অবশ্যই, তুমি তাকে ভদ্রলোক নয় বলছো কেন? তাহলে তিনি অবশ্যই ভদ্রলোক, তাহলে তিনি হন ভদ্রলোক। অনেকে ভুল করে এইসব ধরনের গুলো যুক্তি বহির্ভূত বিচার। তিনি হন ভদ্রলোক, এই বচন। দেখো, এটা এস, এটা পি, একদম সুবিধার্থে করে দিলাম। তাহলে তিনি এবার খুঁজবো, বলছে ভদ্রলোকেদের মতোই তো তিনি সত্যি কথা বলেন, তাহলে তিনি সত্যবাদী। তাহলে তিনি হন সত্যবাদী ব্যক্তি। করতে পারো, কোনো ব্যাপার নাই, অলংকার লাগাতে পারো এ। তাহলে তিনিটা এস, এটা হচ্ছে পি। তাহলে আমাদের এটা পি নয়, সত্যবাদীটা হচ্ছে এম, কারণ পি কখনো অপ্রধানে থাকে না। তাহলে পি দ্বিতীয় স্থানে থাকে সিদ্ধান্তের, তাই তো? আর কোথায় থাকে? প্রধান আশ্রয় বাক্যে থাকে। তাহলে ভদ্রলোক এবং সত্যবাদী এই দুটো নিয়ে করতে হবে। পড়ে নেবো একবার আমরা যে ভদ্রলোকেদের মতোই তো তিনি সত্য কথা বলেন। তাহলে সকল ভদ্রলোক হন সত্যবাদী, সকল ভদ্রলোক হন সত্যবাদী। এই একটা দেখো, সকল, আমরা যদি ভদ্রলোক এবং সত্যবাদী করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো একবার। তাহলে ভদ্রলোক আর সত্যবাদী, তাহলে সত্যবাদী ভদ্রলোক আর ভদ্রলোক সত্যবাদী, এই দুটো জায়গায় কনফিউজ হয়ে যাবে অনেক শিক্ষার্থী। এইটা কিন্তু করলে চলবে না, ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ভদ্রলোকেদের মতোই তো তিনি সত্য কথা বলেন, তার মানে এটাই বোঝাতে চাইছে যে সকল ভদ্রলোক হন সত্যবাদী। আমরা লিখে দিলাম এখানে, সকল ভদ্রলোক হন সত্যবাদী, তাই বলা এ বচন। দেখো, তিনখানায় আমার এ বচন হয়ে গেল। আমি বাকি স্টেপগুলো অবশ্যই করে দেওয়ার চেষ্টা করছি, যারা আমার ভিডিও দেখছো তাদের সুবিধা হবে। এখানে লিখবো যুক্তিটির আকার, যুক্তিটির আকার, যুক্তিটির আকার। কি লিখবো যুক্তিটির আকারে? দেখো, যুক্তিটির আকারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, যেটা আমাদের এখানে লিখেছি কি, এস হন পি এম, তারপরে কি এস হন এম, এস হন এম এর, তারপরে আমাদের আছে কি যেন ওটাকে বলছি, প্রধান আশ্রয়, সকল ভদ্রলোক আর ভদ্রলোক, তাহলে পি, সকল পি হয় এম, এটা ব্যক্তি করে দিবে, অসুবিধা নেই। সকল পি হন এম, এ হয়ে গেল। দেখো, তিনখানা আমাদের এই বছর হয়ে গেল।
এবার আমরা কি করব, স্টেপ 3 সংস্থান। আমি ছোট করে লেখার চেষ্টা করছি, সংস্থানটা এখানে দেখাচ্ছি আমি। প্রথমে 3খানা দাগ তোমরা টেনে দিবে সিদ্ধান্ত দিয়ে, এস পি, তারপরে হচ্ছে এস এম, এস এম, তারপর হচ্ছে তোমার পি আর এম, তাহলে এম এম যুক্ত করে দাও। এটা কোন সংস্থান হলো দেখো, এটা হচ্ছে তোমার কোন সংস্থান একবার দেখে নাও। তো এই যে সংস্থান আমাদের হয়েছে, এটা দ্বিতীয় সংস্থান অবশ্যই। তো দ্বিতীয় সংস্থানে আমরা যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বিচারটা দেখে নিব আমরা। এখন এই বিচারটা যখন আমরা করব তখন আমাদেরকে কি করতে হবে, বিচার করার জন্য যে নিয়ম দোষ এগুলো শুদ্ধমূর্তি ওগুলো ভালো করে যে দেখে নিতে হবে, সত্যবাদী সত্যবাদী। তাহলে হেতুপদ আমরা দেখে নিব। এই যে হেতুপদ, হেতুপদ দেখো, সত্যবাদী হেতুপদ আবার সত্যবাদী হেতুপদ, দুটোই এ বচন হয়েছে এবং এ বচনের বিধেয় স্থানে দুটোতেই অবস্থান করছে কে, হেতুপদ। হেতুপদ ব্যাপ্য হচ্ছে না, এখানে হচ্ছে অব্যাপ্য হেতুদোষ। বাকি পদগুলো আমরা দেখে নিব। তিনি এখানে ব্যাপ্য হয়েছে, এখানে ব্যাপ্য হয়েছে। ভদ্রলোক এখানে ব্যাপ্য হয়নি, আবার এখানে কি হয়েছে, ব্যাপ্য হয়েছে। আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্ত হয়নি, তাতে দোষ নাই। এবার এখানে দুটো আশ্রয় বাক্যে হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে, এখানে ব্যাপ্য হয়নি, অর্থাৎ সত্যবাদী হয়নি ব্যাপ্য। তাহলে দোষটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ, হেতু দোষ। এবার কিভাবে তোমরা ব্যাখ্যা বিচার লিখবে জাস্ট আমি বলে দিচ্ছি, ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য হয়তো আমার সব ক্ষেত্রে বলা সম্ভব হচ্ছে না, একটু শুনে নিবে বা ভিডিওটাকে তোমরা পোজ করে নিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবে। দেখো, ব্যাখ্যা বিচারে তোমরা এটা লিখবে যে যুক্তিটি তর্কবিদ্যার সম্মত রূপ। ব্যাখ্যা বিচারে তোমরা এটা লিখবে স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে যুক্তিটির, স্টেপ 4 হচ্ছে ব্যাখ্যা বিচার। ব্যাখ্যা বিচারে কি হবে, উপরিক্ত যুক্তিটি একটি অমিশ্রণ নিরপেক্ষ ন্যায়নুমান, যুক্তিটি অবৈধ, এখানে যে দোষ ঘটেছে তা হলো অব্যাপ্য হেতু দোষ। কেননা এই যুক্তিটির ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য, প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্য দুটি আশ্রয় বাক্যই এ বচন হয় এবং এ বচনের বিধেয় স্থানে সত্যবাদী ব্যক্তি হেতুবাদ থাকায় হেতুবাদ ব্যাপ্য হতে পারেনি, কারণ আমরা জানি এ বচনের বিধেয় পদ অব্যাপ্য। কিন্তু ন্যায়ানুমানের নিয়মে বলা হয়েছে যে দুটি আশ্রয় বাক্যে অবস্থিত হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, এক্ষেত্রে নিয়মটি লঙ্ঘিত হয়েছে, সুতরাং যুক্তিটি অবৈধ। এই হয়ে গেল যুক্তি বৈধ বিচার। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অপরকে দেখার সুযোগটা করিয়ে দাও। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো আমি তৈরি করি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।